ব্যাপারটা আচ্ছা। বুঝতে পারছেন? জি, 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 জি। ইনস্ট্রাকশন দিয়ে থাকবে ওই কাজটাই আপনি করবেন। আচ্ছা। তাহলে আমার এখানে হচ্ছে এই এটারে কি বলে? আ মানে আমি এই ওয়ার্ক অর্ডারটা ক্লায়েন্টের ওইখান থেকেই পাবো। এটা আমাকে জেনারেট হ্যাঁ, করতে ক্লায়েন্ট হবে না। আমাদের না, হুম। ক্লায়েন্ট আমাদেরকে ইমেইল করবে যে এই কাজটা তোমাকে দেওয়া হইছে। এই হলো ইনস্ট্রাকশন, এই হলো টাকা। আচ্ছা, মানে ওরা বাজেটও বলে দিবে এত টাকা, এটা কাজ, এটা করতে পারবে হ্যাঁ, যদি নাকি? যেটা এলাও এটা বলে ওইটা বাজেট বলে দিবে। আর যেটা আপনার বিট আ করতে হবে ওইটা বলে দিবে যে তুমি বিট করো। সাপোর্টিং ছবি সহ, মেজারমেন্ট আচ্ছা, সহ তুমি বিট করো। তখন আ কন্ট্রাক্টর আমাদেরকে ছবি দিবে, আমরা ওই ছবি দিয়ে বিট করব। আচ্ছা। ওকে, আমরা তখন এটা আচ্ছা ভাই, এই বিডের যে প্রাইসিং, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে এই যে আপনার স্লাইড গুলো আবার আজকে দেখতেছিলাম, তো সেখানে হচ্ছে অ্যাকুরেট বিট করতে হবে বা অ্যাকুরেট প্রাইসিং সহ বিট করতে হবে। তো এই প্রাইসিংটা যে কস্ট এস্টিমেটের দুইটা দেখাইছিলেন, রিপেয়ার বেস আর একটা হচ্ছে কস্ট কস্ট এস্টিমেটের, এস্টিমেট। এই এই দুই জায়গা থেকে কি আমরা অ্যাকুরেট প্রাইসিংটা পাবো নাকি আমাদেরকে মার্কেট রিসার্চ করে প্রাইসিংটা দিতে হবে? মার্কেট রিসার্চও লাগবে, ওইখানেও প্রাইস পাবেন। ওইখানে প্রাইসটা হলো ওভার অ্যালাউবলের জন্য। আর আচ্ছা। ক্লায়েন্টের একটা অ্যালাউবল গাইডলাইন থাকে। বললাম না একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, জি, 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 যেটা আপনি অ্যালাউবলে বিট করে আপনি প্রফিট, অ্যালাউবলে আসলে প্রফিট করা যায় না বেশি একটা। তো যেটা আচ্ছা, অ্যালাউবলে কাজ ওটা অ্যালাউবলে করতে হবে, যেটা ওভার অ্যালাউবলে কাজ ওটা রিপেয়ার বেস কিংবা কস্ট এস্টিমেটর যে কোনো একটা ফলো করলেই হবে। আচ্ছা। একটা রিপেয়ার আপনি বেজের প্রাইসটা একটু বেশি হয়। আর আচ্ছা, এগুলো এই স্লাইডগুলো আপনাকে দেওয়া হবে, মানে রিপেয়ার বেস প্রাইসটা দেওয়া হবে আপনাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তখন আপনি আপনি ওই বুঝতে আপনি পারবেন যে প্রাইসটা হ্যাঁ, কতটুকু হ্যাঁ। হবে। মানে আমি আসলে যে এই ইয়েটা মানে আমি কাজটা শিখার পরে আমার কাজটা শুরু কোথা থেকে, আমি সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি। যে পিপিডব্লিউ তে যদি আমার অ্যাক্সেস না থাকে, তাহলে তো আমি কাজগুলো করতে পারছি না। তার মানে আমার পিপিডব্লিউ গুলো পিপিডব্লিউ আপনার সাধারণত আপনার যে ক্লায়েন্ট থাকবে তারাই অ্যাক্সেস দিবে আপনাকে। কারণ পিপিডব্লিউ তো আপনার নিজে কেনার দরকার নাই। $200 আপনি আচ্ছা, মিনিমাম খরচ করবেন কেন? আপনার রাইট, যদি রাইট। আমি এটা ক্লায়েন্ট নিয়ে জি, জি। ক্লায়েন্ট আপনার এটা পিপিডব্লিউ সাধারণত ইউজ করে বা প্রুভান। পিপিডব্লিউ এবং প্রুভানের মালিক একই। পিপিডব্লিউ আচ্ছা, প্রুভান কিনে নিচ্ছে। আচ্ছা, সবচেয়ে আচ্ছা, আগে আচ্ছা, ইউজ হইতে ৩০ বছর ধরে ইউজ হচ্ছে প্রুভান। পিপিডব্লিউ ইউজ আচ্ছা, হচ্ছে মনে হয় কত ১৫ বছর হবে। আচ্ছা। ওকে। তো দুইটা এই প্রুভান তাহলে পিপিডব্লিউ পারচেজ করে নিই। হ্যাঁ, পিপিডব্লিউ কিনে নিছে প্রুভানকে। আচ্ছা, 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 বুঝতে প্রুভানের পারছি। প্রাইস একটু কম আর কি। আচ্ছা। যারা আগে ও, অনেক বছর ৩০-৪০ বছর ধরে কাজ করতেছে তারা আগে প্রুভান জি, জি। ইউজ করত। আবার অনেকে আছে, আচ্ছা, অনেক বড় বড় কোম্পানি আছে নিজস্ব সফটওয়্যার বানায় নিছে। আচ্ছা, রাইট। আমারও তার প্ল্যান মানে ছিল যাচ্ছে করার। এরকম কারণ একটা বানানো পিপিডব্লিউ যে টাকা, অনেক টাকা। পিপিডব্লিউর অনেক মতো চার্জ। একটা কোম্পানি যদি বানানো যায়, কিন্তু আচ্ছা, ইউএসএ এর মানুষ লাগবে তো। আমি যদি ইউএসএ তে যাই হয়তো পিপিডব্লিউর মতো একটা সফটওয়্যার বানাবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু পিপিডব্লিউ টা বেসিক্যালি তো হচ্ছে এই একটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মতো, যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট, ভেন্ডর, এদের আর হচ্ছে যারা আমাদের মতো কাজ করি তাদের মধ্যে এই কমিউনিকেশন এবং ইনস্ট্রাকশন কমিউনিকেশন সবকিছুর জন্য। ইয়েটা ইয়েটা করতেছে। আচ্ছা, হুম, তাহলে হুম। আমি যদি ধরেন ক্রেগলিস্ট থেকে যদি আমি একটা কাজ পাই, সে যদি আমাকে পিপিডব্লিউ মাধ্যমে কাজ করায়, তাহলে সে আমাকে পিপিডব্লিউ তে ওয়ার্ক অর্ডার নাম্বার আর হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিবে। তো সেখানে গেলে হ্যাঁ, আমি হ্যাঁ। ইমেল আর হচ্ছে যা ডিটেল আছে সেটা দেখতে পাবো। সেই হ্যাঁ, হ্যাঁ। অনুযায়ী আমি তারপরে কাজটা করতে আমি ও যদি প্রাইজিং সহ দিয়ে দেয়, সে $500 একটা কাজ দিল, আমার টার্গেট থাকবে এটা 450 তে বা এর কমে যদি করা যায়, মানে যেটা আমি লাভ রাখতে পারি। ব্যাপারটা কি এরকম ভাই, যে আমি এর এটা তো কমে করাই ক্লায়েন্টের নিতে পারি? ক্ষেত্রে। ও আচ্ছা, আচ্ছা, তাহলে এটা আমার ক্ষেত্রে কি আমি জাস্ট 2 কাজের মধ্যে কাজ করে দিব? একটু দাঁড়ান। হ্যাঁ, আপু বসবেন না আজকে? কখন? 11টা তো বাজে গেল। হ্যাঁ, বসেন। আচ্ছা, আচ্ছা। লিংক কোথায় যে লিংক দিব? আপনার এমনি অফিস শেষ হয় কখন?
আপনাকে। আচ্ছা, আমি এই যে কাজটা যে বললেন না, এই কাজটা তো হুম, হুম, আমরা কাজটা আমরা আমি আপনি যেটা করবেন এটা হলো হুম, থার্ড পার্টির কাজ করতেছেন। থার্ড আচ্ছা পার্টি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন। আপনার ওই ক্লায়েন্টকে আচ্ছা দিবে প্রিজার্ভেশন কোম্পানি, যে ন্যাশনাল কোম্পানি। আর আপনি জি জি তার জি হয়ে কাজ করবেন। আপনি প্রত্যেকটা ওয়ার্ক অর্ডার করবেন, একটা টাকা পাবেন বা মান্থলি একটা স্যালারি পাবেন ১,০০০ বা $১,৫০০ এরকম। আচ্ছা 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 ওকে। আচ্ছা বস, একজন কি এট এ টাইম শুধু একটা ওয়ার্ক অর্ডারই হ্যান্ডেল করতে পারে, নাকি যদি তার ক্যাপাসিটি থাকে মাল্টিপল ওয়ার্ক অর্ডার না, হ্যান্ডেল করতে পারে? ওয়ার্ক অর্ডার গুলো তো আপনি প্রসেস করে দিবেন। ওয়ার্ক অর্ডার গুলো তো আপনি প্রসেস করে দিবেন। এটা কি হলো? এক্সটেন্ডেড কল, সামওয়ান ওয়ান্টস টু জয়েন। কি রে ভাই, এরকম হচ্ছে কেন? আর কেউ কি জয়েন করতে যাচ্ছে? হ্যাঁ, জয়েন করতে যাচ্ছি কিন্তু ইয়া হচ্ছে না কেন? এই যে হ্যাঁ, আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো যেটা বলতেছিলাম, ওই মোর্শেদ ভাই আছে একজন নতুন। তো উনি একটা কোশ্চেন করছে যে কাজটা উনি কিভাবে করবে, কাজটা পাবেন কিভাবে। আপনি যেটা করবেন, আপনার ওই যে যেটা বললাম যে মার্কেটিং এর যে বিভিন্ন সাইট, এখান জি থেকে জি আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। আপনাকে ক্লায়েন্ট পার ওয়ার্ক অর্ডার বেসিসও টাকা দিতে পারে, কিংবা আপনাকে মান্থলি একটা স্যালারি দিতে পারে, $500, $1,000 বা আচ্ছা $1,500 এরকম। আপনাকে একটা মান্থলি ফিক্স স্যালারি দিয়ে ওরা কাজ আপনাকে দিয়ে করাবে। তা আপনাকে আচ্ছা তারা ওয়ার্ক অর্ডার গুলো দিবে, ইমেলে দিবে বা টেক্সটে দিবে বা ফেসবুকে যেভাবে দিবে, এবং জি ছবি, জি তার ক্রেডেনশিয়ালের সব ইনফরমেশন গুলো দিবে। তখন আপনি এগুলো সাবমিট দিবেন এবং তাকে মান্থলি বা উইকলি বা বাই উইকলি আপনি বিল পাঠাবেন যে তোমার এত টাকা হয়েছে। সে আপনাকে যে কোনো আচ্ছা পায়োনিয়ার বলেন বা ওয়েস্টার্ন ইউনিয়ন বলেন বা ব্যাংক থ্রুতে আপনাকে টাকাগুলো পাঠাবে আর কি। এই হলো জি ভাই কাজের ওয়ার্ক অর্ডার প্রসিডিউর। আচ্ছা ওকে থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া কি আজকে ফার্স্ট ক্লাস করতেছে না আগে করছে? না, উনি গতকালকে একটা ক্লাস করছে। আজকে ওনার সেকেন্ড ক্লাস। ও মানে ফার্স্ট আচ্ছা ক্লাস হ্যাঁ এখন হ্যাঁ হয় নাই ওনার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। উনি একজন ফ্রিল্যান্সার আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমি সেকেন্ড ক্লাসটা করাই। আপনি কি পিপিডব্লিউ ক্লাসটা পাইছিলেন? জি ভাইয়া আচ্ছা, দেখাইছিলেন। তাহলে পিপিডব্লিউ ক্লাসটা ইয়া হলে, উনি যেহেতু ফার্স্ট ক্লাস ইয়া করছে, আমি তাহলে সেকেন্ড ক্লাসে চলে যাই। ওনাকে আমি আলাদাভাবে পিপিডব্লিউর জিনিসটা দেখাবো না। জি ভাইয়া কোনো ভাইয়া অসুবিধা নাই, আপনি ওই রুলসেই যান, আমার প্রবলেম নাই। আমার তরফ থেকে কোনো প্রবলেম নাই। আপনি আবার ওনার জন্য এক্সট্রা করতে যে যদি আপনার প্রবলেম হয় আপনি এখানেই কন্টিনিউ করেন, আমি দেখলাম ওটা আচ্ছা, আমার জন্য আরো সহজ। ফ্যান্সের ক্লাস কি আপনাকে করানো হয়েছে? কোনটা ভাইয়া? ফ্যান্স এবং পুল পুল সিকিউরিটি। না 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 এটা করানো হয় না ভাইয়া। আচ্ছা, তাহলে ফ্যান্সের ক্লাসটা আপনার আধা ঘন্টা লাগবে। এরপরে আপনার ওনাকে পরে আমি ইয়া করবো না। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আর আপনি মানে যদি শনি রবিবার আপনার সমস্যা থাকে আপনি বললেন, কারণ আহ, ফজরের পরে, ফজর হুম নামাজের পরে আমি এই টাইমটার মধ্যে ফ্রি আছি। তো এই টাইমটার মধ্যে আরো কয়েকজন আছে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি যদি সকাল সকাল উঠেন তখন তাহলে হ্যাঁ তখন ক্লাস করতে পারেন। হ্যাঁ আমি তো উঠতে পারি। আমার শনি রবিবার প্রবলেম নেই ভাই, আমার শুধু শনিবার প্রবলেম। প্রবলেমটা ও, জাস্ট এই মাস পর্যন্ত, শনিবারটা প্রবলেম আমার। বললাম না যে আপনি আমার ফাইনাল ভোরবেলা যদি এক্সাম। উঠেন যে 4:45টার দিকে, তখন আপনি ক্লাস করলে আপনি তাড়াতাড়ি থিওরি ক্লাসটা শেষ করে ফেলতে পারবেন। তাহলে ওইটা কি কি বারে হয় ভাইয়া? ওই শনি রবি? ওইটা শনি রবি বাদ দিয়ে বাকি সব দিন। ও হ্যাঁ তাহলে তো আমার ওইটা আরো বেটার হয়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আপনি আছে। যেই শিডিউলই দিবেন ওইটাই হবে আমার। বাট আমার শনিবারটা একটু না, কারণ ক্লাস শেষ হয় রাত 10টায়, পান্থপথ থেকে আমার নদ্দা আসতে আমি বাসায় ঢুকতে 11:30টায় বেঁচে যায়, গতকালকে 11:30টার পার হয়ে গেছিল। আমার শনিবারটা অনেক ঝামেলা, আর রবিবার আজকে তো সাডেনলি অফিসিয়াল প্রোগ্রাম ছিল, এছাড়া হচ্ছে কোনো ইস্যু নেই। তাহলে আপনার মনে করেন আহ, আর কয়টা 7-8টা থিওরি ক্লাস আছে। থিওরি ক্লাস করার হ্যাঁ পরে তখন আপনাকে ওই যে বিডির ফাইলগুলো দিলে, যদিও বিডির ফাইলগুলো
ইয়ার দাদার কাছেও থাকার কথা। তো এরপরে উনি আপনারে আরো বেশি হেল্প করতে পারবে বিট উনার দেওয়ার কাছে এখন ক্ষেত্রে। কিছুই নাই, বাট সব নাই? না না কিচ্ছু নাই, কিচ্ছু নাই। উনার একদম নেট মাথা থেকে ব্ল্যাঙ্ক। উনি বরঞ্চ আমার কাছ থেকে বলতেছে যে অনেক কিছুই কি হয়েছে, নতুন অ্যাড হয়েছে, এত কিছু তখন ওরা ই হ্যাঁ, করে নাই। চেঞ্জ তো হইছে আপনার। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই আচ্ছা, এই এইভাবেই করি, সমস্যা নেই। প্রয়োজন হলে আমি পরে সকালে মর্নিং এ আপনার যদি মনে হয় যে আমাকে দিবেন, তাহলে আমাকে বললেন, আমি জয়েন করবো। হ্যাঁ, পৌনে তো ৫টার শনিবার দিকে আমাকে। আপনি, হ্যাঁ, মঙ্গলবার ইয়া থেকে পৌনে ৫টা থেকে তাহলে আপনি জয়েন করতে পারেন। আচ্ছা আচ্ছা, পৌনে 5টা, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে হলো রিসোর্স, মানে আমরা একটা প্রপার্টির ডিটেলস কিভাবে আমরা পাইতে পারি অনলাইন থেকে। একটা ওয়েবসাইট আছে ফাইন্ড লট সাইজ, জিলো, প্রপার্টি অ্যাপ্রেজার। আচ্ছা, ফাইন্ড লট সাইজ আমরা একটু গুগলে সার্চ করি। এই আমরা যখন আগে কাজে এটিতে ছিলাম না, তখন এই ফাইন্ড লট সাইজটা আপনার গুগল ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। তো গুগলের ল্যাটিটিউড লংটিটিউড আপনার ইজিলি দেখা যায়। তো মানে জিপিএস কোঅর্ডিনেট যেটাকে আমরা বলি সহজ বাংলায়। তো একটা প্রপার্টি ডিটেলস আমরা কিভাবে পাবো, আমি একটা পিপিডব্লিউ থেকে একটা প্রপার্টি ডিটেলস, প্রপার্টি অ্যাড্রেসটা আমি ইয়াতে দেই, কি যেন বলে, এখানে পেস্ট করি, দেখি যে কোনো ডিটেলস আসে কিনা। মাঝে মাঝে পাওয়া যায়, খুব কমই পাওয়া যায়। যেমন এখানে মার্ক করে দেখা যাচ্ছে যে এখানের মধ্যে প্রপার্টিটা আছে, প্রপার্টির চতুর্পাশে গাছগাছলা আছে, প্রপার্টির মেজারমেন্টটা ইজিলি পাওয়া যাচ্ছে না। তো ফাইন লট সাইজটা একটা সময় এরকম ছিল না, আহ, আরো ভালো ছিল। কিন্তু এখন ফাইন লট সাইজটা পেইড ভার্সন হয়ে গেছে। তারপরে আপনার ভিপিএন লাগে, এটা একটা প্যারা হয়ে গেছে। ফাইন লট সাইজ অপশন অফ। তারপরের অপশন হলো জিলো। আমি এই জিনিসটাই গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আপনার প্রথম আসছে হলো realtor.com, একটা ওয়েবসাইটের মধ্যে ইনফরমেশনটা আছে। এটা ট্যাপ করলাম। তারপর হলো জিলো, এটাও ট্যাপ করলাম। তারপরে রেডফিন নামের একটা ইয়ে আছে, এটাও তো ট্যাপ করলাম। এখন আমরা একটু দেখি যে এই প্রপার্টির কি কি ডিটেলস এখানে আছে। দেখেন এখানে ছবি সহ আছে, 23টা ছবি আছে। প্রপার্টির 4 বেডরুম, একটা ওয়াশরুম, 1925 স্কোয়ার ফিট লট প্রপার্টির সাইজ, এবং 0.5 হলো একর লট সাইজ। আমরা জানি 1 একর সমান 43,560 স্কোয়ার ফিট। সো 0.5 ইন্টু 43,560। এই প্রপার্টির লট সাইজটা হলো 21,780। আবারও বলি, জিলো, রেডফিন, রিয়েলেটর, এগুলোতে আমি প্রপার্টির ডিটেলসটা পাবো, কয় বেডরুম, বাথরুম, প্রপার্টির সাইজ কি, ম্যাটেরিয়ালস কি, স্ট্রাকচার কি, এটার হিটিং সিস্টেম কি, এটাতে গ্যারাজ আছে কিনা, এটার মার্কেট প্রাইস কত, এই সব ডিটেলসগুলো আমরা জিলো, প্রপার্টি অ্যাপ্রেজার বা বিভিন্ন জায়গায় পাবো। প্রপার্টি অ্যাপ্রেজার যে সাইটটা, এই সাইটটা হলো আপনার সিটি বা কাউন্টির সরকারি ওয়েবসাইট। এই লাখে একটা প্রপার্টির ডিটেলস ওই সরকারি ওয়েবসাইটে এন্ট্রি থাকে। ম্যাক্সিমাম জিনিসই আমাদের মানে অথেন্টিক ইনফরমেশনটা আমরা জিলো বা realtor.com এই টাইপের ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো। যেমন এই প্রপার্টি সিঙ্গেল ফ্যামিলি, এবং 1888 সালে প্রপার্টিটা বিল্ড হয়েছে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, জিলোতে একটু দেখি, জিলোটা বেশি অথেন্টিক, তো জিলোতে দেখি। এবং এটার পার স্কোয়ার ফিট প্রাইস হলো $259। দেখি প্রপার্টি তাহলে মার্কেট ভ্যালু কত আছে। এটার হলো 1925 ইন্টু 259। এই প্রপার্টির মার্কেট ভ্যালু আছে হলো 4,98,000। এখানে লেখা আছে 4,98,400। এটা এখন প্রপার্টির মার্কেট ভ্যালু আছে। একটু নিচে দেখি আর কি কি ডিটেলস এখানে আছে। এখানে আপনার দেখেন একটু উপরে গেলে, এই যে হোম ডিটেলসে গেলে মোটামুটি প্রপার্টির সব ডিটেলস গুলো পাওয়া যাবে। এটা হিটিং হ্যাঁ, সিস্টেম, গ্যাস এটাই দেখতে হিটিং পাচ্ছি। সিস্টেম, বুঝি না। নতুন উইন্ডোটা আগের উইন্ডো যে এখন জিলো দেখতে পাচ্ছে, এতক্ষণ আগের উইন্ডোটা হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, দেখেন এখানে ওকে। আপনার আমি প্রপার্টি সাইজ, আরেকটা নিতে 4 বেডরুম, এক জি, জি, বাথরুম, সব ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। কত সালে জি, বিল্ড হয়েছে, 0.5 একর, মানে 0.5 একর, যত একর হবে এটাকে 43,560 স্কোয়ার ফিটে আমরা ইয়া করলে স্কোয়ার ফিট চলে আসবে। জি। গুগল থেকে আপনার স্কোয়ার ফিট দেখাই দেই।
1 একর ভার্সেস স্কয়ার ফিট। এই যে 1 একর সমান 43,560 স্কয়ার ফিট। আচ্ছা, এখন আমি জিলোতে চলে আসি। এইখানে দেখেন প্রপার্টি স্ট্রাকচারটা হলো এক্সটেন্ট স্ট্রাকচার উড। এখানে একটা পার্সেল নাম্বার দেওয়া আছে। এই পার্সেল নাম্বার দিয়ে মূলত আমরা প্রপার্টি অ্যাপ্রেজারে ঢুকতে পারি। এখন প্রপার্টি অ্যাপ্রেজার এটা একটু দেখি যে এটার কোন কাউন্টিতে পড়ছে, আর কোনো ডিটেলস নাই। এই এই পার্সেল নাম্বার থাকলেই যে আপনার প্রপার্টি অ্যাপ্রেজারে পাবো বা কাউন্টি ওয়েবসাইটে বা সিটি ওয়েবসাইটে পাবো, ব্যাপারটা এরকম না। নিচে আপনার দেওয়া থাকে এটার কাউন্টি কোনটা। আমরা এমনিও কাউন্টি বের করতে পারি ইজিলি। যেমন এই MA লিখে গুগলে যদি সার্চ করি কাউন্টি নেম, দেখেন এখানে কাউন্টি হলো বার্নস্টেবল কাউন্টি, ম্যাসাচুসেটস। এখন আমরা দেখি যে এই কাউন্টির কোনো ওয়েবসাইট আছে কিনা। না, টাউন অফ হারউইচ একটা ওয়েবসাইট আছে, কিন্তু এই কাউন্টির ওয়েবসাইট নেই। তার মানে এটা আপনার প্রপার্টি অ্যাপ্রেজারে থাকবে না 99% শিওর। আচ্ছা, এখন মেইন শিটে চলে আসি। তাহলে আমরা ফাইন্ড লট সাইজে কিভাবে প্রপার্টি অ্যাড্রেসটা সার্চ করব এটাও দেখাইছি। ফাইন্ড লট সাইজে যে বেশি ইনফরমেশন এখন থাকে না, এটাও আপনাদেরকে বলা হয়েছে। ফাইন্ড লট সাইজ মূলত ফাইন্ড লট সাইজ বলেন, প্রপার্টি অ্যাপ্রেজার বলেন বা জিলো বলেন, এখানে প্রপার্টির সব ডিটেলস আমরা পাবো। এই জন্যই আমরা অথেন্টিক একটা ইনফরমেশন আমরা নেওয়ার চেষ্টা করি যে কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য। যেমন একটা প্রপার্টির বিল যদি 1978 এর আগে হয়, তাহলে এটাতে লেড পেইন্ট এবং অ্যাসবেস্টসের বিল দিতে হয়। লেড পেইন্ট অ্যাসবেস্টস জিনিসটা কি? লেড পেইন্ট অ্যাসবেস্টস হলো আপনার এখন বর্তমানে যে আমরা রংগুলো ইউজ করি, যে কেমিক্যালগুলো, এটাও পরিবেশের জন্য ক্ষতি বা স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু তুলনামূলক কম ক্ষতি। আগের দিনে 1978 সালের আগে যে রংগুলো ইউজ করা হতো, এগুলো পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এই জন্য এইসব প্রপার্টিতে আপনার মানে লেড পেইন্ট এবং অ্যাসবেস্টস এক ধরনের কেমিক্যাল হয়, মানে সাইডিং গুলোতে যে রং করা হয় বা ভিতরে যে রং করা হতো, এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ছিল এবং এগুলা তাড়াতাড়ি আমি গরমে কিন্তু হিটে স্লাইড দেখতে পাচ্ছি না, আপনি স্লাইড দেখাইলে। মানে আমরা এখন বুঝি নাই। গুগলে সার্চ রেজাল্ট আছে, স্লাইড দেখাচ্ছেন কি আপনি এখন? না না, এটা নিজে নিজে বলতেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে স্লাইড শো করতেছেন নাকি। না জি না, ভাই, স্লাইড না, এটা নিজে নিজে বলতেছি। তো এই 1978 সালের আগের প্রপার্টিতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রপার্টিতে আপনার আছে কিনা, লেড পেইন্ট এবং অ্যাসবেস্টস আছে কিনা। একটু গুগল সার্চ করি তাহলে, লেড পেইন্ট এন্ড অ্যাসবেস্টস। আচ্ছা, ইমেজে যাই। দেখেন এই আপনার আপনাদের যদি মনে করেন কিছু পুরাতন বিল্ডিং এ দেখবেন আগের দিনে যে ডিস্টেম্পার গুলো করা হতো বা প্লাস্টিক পেইন্ট গুলো করা হতো। যেমন আমাদের বাড়ি যখন করা হয় 98 এর কথা যদি বলি, আমাদের আহ, করা হয়েছিল, প্লাস্টিক পেইন্ট করা হয়েছিল। প্লাস্টিক পেইন্টটা হলো এরকম যে এটার মধ্যে আপনার বৃষ্টি পানি পড়লে আহ, কোনো ঘরে। রঙের কোনো ক্ষতি হবে না, ওয়ালের কোনো ক্ষতি হবে না। জি বুঝতে পারছেন? জি তো জি। এটা তখনকার সময় অনেক দামি ছিল, কিন্তু ওই সময় মানে এটার ক্ষতিকারক দিকও আছে। যেমন এটা যদি প্রপারলি আপনি না করেন, দেখেন এখানে রংগুলো উঠে যাচ্ছে এবং এখানে ইজিলি মনে করেন আগুন ধরে যাবে। এখানে যদি ড্যাশ লাইট দিয়ে কেউ করে বা সূর্যের আলোতে বেশি হিট থাকলে আগুন ধরে যাবে। ত্বকের আচ্ছা জন্য, ত্বকের ক্যান্সারের জন্য ক্ষতি। তো এই জন্য 1978 এর আগের প্রপার্টিতে যদি আমরা এই টেস্টিং এর বিট দিব, যে প্রপার্টিতে লেড পেইন্ট অ্যাসবেস্টস প্রবলেম আছে কিনা। যদি থাকে, মনে করেন এটা ইন্সপেকশনের বিল দিব, তো $1500 বা $1200 করে প্রত্যেকটা লাইন আইটেমের। তো যদি থাকে, তখন আমরা কি করব, এই প্রপার্টির রং ওঠানোর বিল দিব। আচ্ছা। রং কি করে আমরা বাংলাদেশে কি করি, শিরিষ কাগজ দিয়ে ঘষা দেই, তারপরে আহ, আহ, চুন দেওয়ার পরে এরপরে আপনার একবার বা দুইবার আমরা ওয়ালে রং করি। তো জি এটা এটা হতে পারে ইন্টেরিয়র ক্ষেত্রে, কিন্তু এক্সটেরিয়র ক্ষেত্রে আমরা সাইডিং এর উপরে সাইডিং খুলে ফেলবো, সাইডিং খুলে নতুন সাইডিং লাগাবো, যেন এই প্রবলেমটা না থাকে।
জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। জিলো কিভাবে আমরা সার্চ করে এটা দেখাইছি, জিলোতে কি, কি ইনফরমেশন থাকে এটাও আমি দেখাইছি। জিলোতে পার্সেল নাম্বার, আচ্ছা এখন কথা হলো বলছিলাম যে লাখে একটা প্রপার্টি থাকে, যে প্রপার্টি আপনার আমরা প্রপার্টি অ্যাপ্রেজারে বা কাউন্টি বা ওয়েবসাইটে থাকে। আচ্ছা জি। তখন আমরা কি করব, এই মানে এইখানে সবচেয়ে বেশি অথেন্টিক যদি বলি যে প্রপার্টি অ্যাপ্রেজারে, এটা হলো 100% অথেন্টিক, কারণ সরকারি ওয়েবসাইটে থাকে। কারণ সরকারি ওয়েবসাইটে ডিটেলসটা একটু বেশি থাকে। অন্যান্য জায়গায় যে ডিটেলসটা থাকে ওই ডিটেলস থেকে এখানের মধ্যে আপনার একটু বেশি থাকে। যেমন এখানে একটা প্রপার্টি দেখেন, 5167 ওল্ড অ্যাশ ও ড্রাইভ, সারাসোটা, ফ্লোরিডা। এই প্রপার্টি ইনফরমেশনটা ইয়াতে আছে, প্রপার্টি কাউন্টি ওয়েবসাইটে আছে। সো প্রপার্টি কাউন্টি ওয়েবসাইটে দেখেন আপনি যে ডিটেলসটা কি থাকে। এখানে ডিটেলসটা আছে হলো, এখানে ডিটেলসটা আছে হলো দেখেন প্রপার্টির ওনারের ইনফরমেশন পর্যন্ত আছে। ঠিক আছে, তারপর প্রপার্টির 2D 3D ম্যাপ পর্যন্ত আছে। যদি মনে করেন আপনার 2D 3D ম্যাপ যদি লাগে, প্রয়োজন হয়, বা প্রপার্টি স্ট্রাকচারের কোনো রিপেয়ারের বিল যদি দিতে হয়, তখন আপনার জন্য ইজি হয়ে গেল যে ইনফরমেশনটা আপনি পাবেন। প্রপার্টি অ্যাপ্রেজারে কিভাবে সার্চ দিতে হবে, দুইভাবে সার্চ দেওয়া যায়। একটা হলো কোন কাউন্টির ওয়েবসাইটে গিয়ে আমরা ওই পার্সেল নাম্বার দিয়ে সার্চ দিব বা প্রপার্টি অ্যাড্রেস নাম্বার দিয়ে সার্চ দিব। যদি ডাইরেক্ট ইনফরমেশন চলে আসে তার মানে ওইটা প্রপার্টি অ্যাপ্রেজারের ওয়েবসাইটে আছে। অথবা আপনার ওই জিলোতে কাউন্টি ডিটেল যদি থাকে, কাউন্টি ডিটেলসের সাথে ওই প্রপার্টি অ্যাপ্রেজারের লিঙ্কটা দেওয়া থাকে, লিঙ্কে ঢোকার পরে প্রপার্টির অ্যাড্রেস দিয়ে সার্চ দিব। অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়ে যদি এই প্রপার্টির অ্যানলিস্টেড থাকে তাহলে শো করবে, নাহলে শো করবে না। বললাম তো যে লাখে একটা প্রপার্টিতে আপনার লাখে একটা প্রপার্টি পাওয়া যায়, ম্যাক্সিমামই পাওয়া যায় না, এই জন্য আমরা কখনো সার্চই দেই না। আচ্ছা। কারণ জিলোতে মোটামুটি অথেন্টিক ইনফরমেশন থাকে। যেমন এখানে দেখেন যে প্রপার্টি অ্যাপ্রেজারে এই যে পুরো প্রপার্টি স্ট্রাকচারের একটা ইনফরমেশন এখানে ডিটেলসে দেওয়া আছে, ব্লুপ্রিন্টের মতো একটা। ব্লুপ্রিন্ট। আচ্ছা ফেন্স বা বেড়া, ফেন্স সাধারণত তিন রকমের হয়। একটা হলো মেটাল ফেন্স, উডেন ফেন্স এবং পিকেট ফেন্স। এখন মেটাল উডেন ফেন্সের কি কি পার্ট থাকে, একটা উডেন ফেন্সের পার্ট থাকে হলো পাঁচটা, পাঁচটা না আসলে চারটা থাকে। যেমন এই ফেন্সের ঠিক উপরে যেই একটা পাটাতন দেওয়া আছে ওটাকে বলা হয় টপ রেল, যেটা ম্যান্ডেটরি দিতে হয়, আর নিচে দিতে হয়, নিচে যেটা আছে ওটাকে বলা হয় বটম রেল। এখন এই প্রত্যেকটা ফেন্সের কিন্তু এই ফেন্সের এক একটা প্যানেল, প্যানেল হলো 8 ফিট ওয়াইড এবং 6 ফিট উঁচু। এটা আচ্ছা। হলো একটা প্রাইভেসি উডেন ফেন্স। প্রাইভেসি বলতেছি দেখেন এক একটা ফেন্সের এক একটা ছোট ছোট অংশকে বলা হয় পিকেট বা ফেন্স। এই ছোট ছোট প্রত্যেকটা কাঠকে একত্রে জোড়া লাগানো জোড়া লাগানোর এবং মজবুত হওয়ার জন্য এই টপ রেল, বটম রেল এবং মিডলে আরেকটা রেল দেওয়া হয়েছে। এটাই। এখন আপনার এটাকে এক একটা প্যানেলকে আপনার তো ডাইরেক্ট প্যানেল দাঁড়াবে না, তো প্যানেলকে তখন দাঁড়া করানোর জন্য মধ্যে দেখেন একটা মোটা ইয়ে আছে, ওটাকে পোস্ট বলে, ফেন্স পোস্ট। এই ফেন্স পোস্ট দিতে হয় এবং এক একটা প্যানেলে দুই পাশে দুইটা করে পোস্ট লাগে, যেন এবং পোস্টগুলো মাটিতে আপনার গর্ত করে ভিতরে আপনার পোস্টগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হয়, নাহলে তো যদি আপনার খারাপভাবে রাখেন তাহলে দেখা গেছে বাতাসে পোস্টগুলো নিচে পড়ে যাবে। তো এটাকে বলছি যে প্রাইভেসি ফেন্স, যে এটার মধ্যে কোনো ইয়া থাকে না, গ্যাপ থাকে না। আচ্ছা, আরেকটা ফেন্স বলছিলাম যে পিকেট ফেন্স। একটু এখন গুগলে সার্চ দিয়ে দেখাই যে পিকেট ফেন্স জিনিসটা কি। পিকেট ফেন্স, পিকেট ফেন্স সাধারণত 2 ফিট 4 ফিটের এরকম হয়ে থাকে। এটা বাসাবাড়ির সৌন্দর্যের জন্য এবং আহ, পশু পাখি বিভিন্ন জন্তু এগুলোর জন্য প্রপার্টিতে না আসতে পারে এই টাইপের ফেন্সগুলো মানুষ সাধারণত ইউজ করে। আহ, আরেকটা বলছিলাম যে মেটাল ফ্যান্স বা চেইন লিঙ্ক ফ্যান্স। চেইন লিঙ্ক ফ্যান্স, এই টাইপের যে ফ্যান্সগুলো আছে এই টাইপের ফ্যান্সগুলোকে আপনার মেটাল ফ্যান্স বা চেইন লিঙ্ক ফ্যান্স যেটাই বলেন না কেন এইভাবে বলা হয়। এটা বাংলাদেশেও মোটামুটি মানুষ ইউজ করে। আপনার
বেসবল কোর্ট, র‍্যাকেট কোর্ট, অনেক সময় দেখা গেছে এরকম ইউজ করে সরকারি বিভিন্ন জায়গার মধ্যে এই টাইপের ইউজ করে। আরেকটা ফেন্স আছে বাংলাদেশে আমরা রেগুলার যারা ইউজ করি, সেটা হলো যেমন বাঁশের বেড়া দেই, তারপর আপনার আমরা তো কংক্রিটের ওয়ালই দিয়ে দিই, ওটা তো ভিন্ন। আচ্ছা, যে ৫টা পার্টের কথা বলতেছিলাম, পিকেট বা ফ্যান্স একটা পার্ট, টপ রেল, বটম রেল, ফ্যান্স পোস্ট এবং পোস্ট ক্যাপ। পোস্ট ক্যাপ সাধারণত হলো এই পোস্টের ঠিক উপরে একটা সৌন্দর্যের জন্য একটা জিনিস দেওয়া থাকে, যেটা উডেন ফ্যান্সে কেউ দেয় না, কিন্তু চেন লিঙ্ক ফ্যান্সে এটা দেয়। যেমন এখানে ৫টা আছে, যে উপরের মাঝখানে যেই আহ, উপরের মাঝখানে যে আপনার একটা ক্যাপ টাইপের জিনিস আছে, ওইটাকেই বলা হয় পোস্ট ক্যাপ। আর এই মোটা যে পাটাতন যেটা আছে, ওইটাকে বলা হয় পোস্ট বা ফ্যান্স পোস্ট। এবং প্রত্যেকটা জিনিসকে বলা হয় ফ্যান্স বা পিকেট, এবং টপ রেল, বটম রেল। আর এক্সট্রা সিকিউরিটির জন্য আপনার মাঝখানে অনেক সময় দেওয়া হয়, কিন্তু ম্যান্ডেটরি না। এখানে দেখা যাচ্ছে উডেন প্রাইভেসি ফেন্স, বিভিন্ন প্রাইস, ঠিক আছে। তারপরে এটা হলো ফেন্স পার্ট, এটা হলো উডেন উডেন এক একটা পিকেট। আপনি এক একটা পিকেট কিনে একসাথে জোড়া দিয়ে আপনি ইয়া করতে পারেন, অথবা ডাইরেক্ট প্যানেলও কিনতে পাওয়া যায়। আর এটা হলো আপনার চেন লিঙ্ক ফেন্স, এবং এটা হলো মেটাল ফেন্সের পোস্ট। আর এখানে যে ছবিগুলো আছে, এটা হলো মেটাল ফেন্সের পোস্ট ক্যাপ উইথ প্রাইস। আচ্ছা, এখন রিপেয়ার বেস বা সিতে প্রাইসটা কিরকম আসবে? আচ্ছা, এখন যদি একটা 64 ফিট লিনিয়ার ফিট বা ফিটের একটা ফ্যান্সে কয়টা পোস্ট লাগবে বলতে পারবেন কেউ? ভাই আইডিয়া নেই। আচ্ছা, আমি বলছিলাম এক একটা ফ্যান্সের প্যানেল হবে 8 ফিট, তার মানে আচ্ছা 64 মানে ডিভাইডেড আটটা বাই আটটা রাইট 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 8টা আপনি বলছিলেন 8 ফিট করে হবে। হ্যাঁ, তো 64 ডিভাইডেড বাই 8, না 9টা হবে ভাই। কেন জানেন? ওইটা কারণ একটা বলছিলাম একটা ফ্যান্স প্যানেলে 2টা পোস্ট লাগে। তো আপনি রাইট 8টা যদি লাগান, শুরু থেকে এক পাশে পাশে কিন্তু খালি খালি থেকে থাকে। দেন। এক জি পাশ ভাই। খালি থাকলে তো পড়ে যাবে। তো এক্সট্রা, জি জি সবসময় এক্সট্রা একটা রাখতে হবে। জি আচ্ছা, এখানে এটাই এই জিনিসটাই লেখা আছে। আর ফ্যান যেহেতু একটু বড় লেভেলের কাজ, বলছিলাম যে একটু বড় লেভেলের কাজে সিটি বা কাউন্টি থেকে ওয়ার্ক পারমিট লাগে, ট্যাক্স ফাইলিং করতে হয়, এবং তাদের অনুমতি নিতে হয়। এই জন্য অনুমতি নিলাম। বিটটা সাধারণত কিভাবে হয়, যদিও এক লাইন আইটেমে আমরা বিট দিতে পারি। এখানে যেই লাইন আইটেমগুলো দেওয়া আছে, এটা কিন্তু একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের নাম হলো এমসিএস বা সেফগার্ড বা এনএফআর। এই প্রত্যেকটা লাইন আইটেম আলাদা করে দেওয়া যায়। আবার ইচ্ছা করলে আপনি সবগুলো লাইন আইটেম একটা ভার্বেজে লিখে দিতে পারবেন, যে রিমুভ ফ্যান্স একটা লাইন আইটেম, রিপ্লেস ফ্যান্স একটা লাইন আইটেম, রিমুভ পোস্ট একটা লাইন আইটেম, ওয়ার্ক পারমিট একটা লাইন আইটেম, জেনারেটেড ডেব্রি, মানে আপনি যখন রিমুভ করবেন তখন তো একটা জেনারেটেড ডেব্রি হবে, তো এটা জি একটা ভাই। লাইন আইটেম। তো এইভাবে 6টা লাইন আইটেম হতে পারে। আবার ইচ্ছা করলে এক লাইন আইটেমে রিমুভ এন্ড রিপ্লেস ফ্যান্স, এত লিনিয়ার ফিট ফ্যান্স ইনক্লুডিং এত পোস্ট, ইনক্লুডিং ওয়ার্ক পারমিট ইফ নিডেড, জেনারেটেড ডেব্রি এন্ড লেবার এন্ড কস্ট, লেখা এত টাকার একটা বিট দিয়ে দিলেন। এভাবে আপনি সাবমিট দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপরে হলো চেন রিপ্লেসিং চেন লিঙ্ক ফেন্স, সেম, কিন্তু চেন লিঙ্ক ফেন্সের এক্সট্রা লাইন আইটেম একটা হলো ওই যে টপ পোস্ট ক্যাপ। এই জিনিসটা শুধু এক্সট্রা ইয়া করতে হয়। আর নাহলে আরেকটা জিনিস আছে, আপনার যদি মনে করেন লাইন আইটেমগুলো ফার্স্ট 10 লিনিয়ার ফিট, এডিশনাল 10 লিনিয়ার ফিট, এরকম ভাবে বিট দিতে পারেন। বলছিলাম যে রিপেয়ার বেজের লাইন আইটেম গুলো আপনার মানে জি ব্রেকডাউন করে লাইন আইটেম দেওয়া যায়। মনে করেন 100 লিনিয়ার ফিটের ফেন্স করবেন, প্রথম জি দিলেন ফার্স্ট 10 লিনিয়ার ফিট, তাহলে এডিশনাল কত থাকে, এডিশনাল 90 লিনিয়ার ফিট রিমেনিং থাকে, এভাবে বিট দিতে পারেন। আচ্ছা ব্রেকডাউন করে বিট দিলে ওই ক্লায়েন্ট গুলো অ্যাপ্রুভালটা বেশি দেয়। আচ্ছা আচ্ছা, তারপরে হলো সিকিউরিং পুল। আচ্ছা, পুলে বলছিলাম, পুল হলো অ্যাবাভ গ্রাউন্ড পুল, ইন গ্রাউন্ড পুল। আমি একটু ছবিতে দেখাই। অ্যাবাভ গ্রাউন্ড পুল, এটা হলো অ্যাবাভ গ্রাউন্ড পুল, এটা হলো ইন গ্রাউন্ড পুল।
ইনগ্রাউন্ড পুল সাধারণত বড়দের হয়ে থাকে, অ্যাবভ গ্রাউন্ড পুল বাচ্চারা বেশি ইউজ করে। আচ্ছা, এখন সিকিউরিং আসি। পুল সিকিউরিং দুই ভাবে হয়, একটা হলো পুল বোর্ডিং আর একটা হলো সিকিউরিং। বোর্ডিং আর সিকিউরিং এর মধ্যে একটা লাইন আইটেমের ডিফারেন্স আছে। বোর্ডিং মানে হলো পুলটাকে এক্সট্রা বেশি মজবুত করার জন্য বোর্ড করা হয় 24 ফ্রেম বা 26 ফ্রেমে বোর্ড করা হয়। যেন মনে করেন পুল আমি ওয়্যার মেশ কাভার বা ট্রাম্পোলিন কাভার দিয়ে কাভার করলাম, কিন্তু একটা বাচ্চা বা কুকুর বা কোনো মানুষ পুলের সাঁতার পারে না, পুল যে আছে জানেও না, পুলে পড়ে গেল, পুলের ভিতরে পানি থাকলে মারা যেতে পারে। তো এই জন্য পুল যখন বোর্ড করা হয় তখন তো ফ্রেম করা থাকে, তখন পুলে সে দাঁড়াইতে পারবে ইচ্ছা করলে। আচ্ছা, জি শুধু এটার রিজন না, আরো কিছু রিজন আছে যে কেন পুল বোর্ড করা হয়, কেন পুল সিকিউর করা হয়। ক্লায়েন্ট যদি টাকা কম দেয় তাহলে আমরা পুল জাস্ট সিকিউর করব। এখন ট্রাম্পোলিন কাভার কি? ট্রাম্পোলিন কাভার হলো আপনার ওই বাচ্চারা যে দোলাদলি করে, মানে ওয়াটারপ্রুফ। আমরা বৃষ্টির পানিতে ছাতা যে ইউজ করি, এটা এক ধরনের ট্রাম্পোলিন কাভার। ঠিক আছে। আর ওয়্যারমেশ কাভারটা হলো, গুগলে একটু যাই, ওয়্যারমেশ কাভারটা হলো আপনার ওয়্যার মেশ কাভার, এটা মসকিউটো কাভারও বলে। আহ, এটা আপনার মনে করেন বৃষ্টির পানিতে ছিদ্র ছিদ্র দিয়ে আপনার পানি যাবে। যেমন ট্রাম্পোলিন কাভারে তো আপনার কিছুই বেশি যাবে না। বৃষ্টি হলে আপনার পানি দেখা গেছে ওই ট্রাম্পোলিন কাভার ছিঁড়ে নিচে চলে যাবে, কিন্তু ভাই ওয়্যার তেরপালের মেশ মতো কাভারের বুঝি না। তেরপালের মতো কাইন্ড অফ হ্যাঁ, আর বাংলাদেশে যে ওয়্যার আমরা মেশ তেরপাল ইউজ ওয়্যারমেশ করি ওটা। কাভার করলে আপনার দেখা গেছে বৃষ্টির পানি ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে পড়ে যাবে, তাহলে পুল ইয়া হবে। তো ওয়্যারমেশ কাভারটা একটু দামি, ট্রাম্পোলিন কাভার গুলো একটু দাম কম হয়। তো আচ্ছা তখন আমাদের ওই স্প্রিং বোল্ট করতে হয়। চতুর্পাশে স্প্রিং বোল্ট কেন করতে হয়? স্প্রিং বোল্ট দিয়ে টাইট করে রাখতে হয় যেন লুজ না আচ্ছা থাকে। লুজ থাকলে তো মনে করেন জিনিসটা ইয়া হয়ে যাবে, মানে পানি নিচে পড়ে পুল ভাইসা যাবে। ভাই সাহেব। আচ্ছা, এখন কি কি টাইপের বিড হইতে পারে একটা পুল সিকিউর করার জন্য? আমরা ধরে নিলাম যে পুলে পানি আছে, পানিটা ময়লা, আমরা বিট দিব ড্রেন পুল, দেন ট্রিট শক হলো ওই যে পুলে যেহেতু ময়লা ছিল জীবাণুনাশক করার জন্য, রিমুভ ডেব্রি, কোনো ময়লা আবর্জনা যদি থাকে। দেন এগেইন উই হ্যাভ টু পুল ওয়াটার আপ টু 4 ফিট, 4 ফিট পর্যন্ত। ইনগ্রাউন্ড পুল ধরে নিলাম, ইনগ্রাউন্ড পুল ধরে আমি বিটটা দিচ্ছি। 4 ফিট পর্যন্ত পানি আমার আবার নতুন করে দিলাম। দেন এর উপরে ওয়্যার মেশ কাভার বা ট্রাম্পোলিন কাভার দিয়ে আমরা বল বোর্ড করে দিলাম, চতুর্পাশে টাইট টাইট দিয়ে দিলাম, তাহলে কেউ আর পুলে গিয়ে সহজে পড়বে না। করার চান্স এটা হলো সিকিউরিং এর বিট। বোর্ডিং এর বিট কি হইতে পারে? বোর্ডিং এর বিট ধরলাম হলো পুলে পানি ছিল, ড্রেন ফুল আপ টু যত স্কোয়ার ফিট পুল, পুল সাধারণত 400 স্কোয়ার ফিট থেকে শুরু হয়। মানে ইনগ্রাউন্ড পুলের কথা যদি বলি, 400 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, 1000 এবং 1200। সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে 1200 এর বেশি হয় না, 1200 স্কোয়ার ফিটের বেশি। হোটেল টোটেলে আপনার অনেক বড় পুল হইতে পারে। আর ইনগ্রাউন্ড পুল, আপনার অ্যাবাভ গ্রাউন্ড পুল সাধারণত 25 ফিট বাই 25 ফিটের হয়ে থাকে। 25 ফিট বাই 25 ফিট মানে 625 স্কোয়ার ফিটের পুল হয়ে থাকে। আহ, ওই ওই অ্যাবাভ গ্রাউন্ড পুলের আপনার দেখা গেছে পুলে যদি ড্যামেজ থাকে, তো সাধারণত, কারণ অ্যাবাভ গ্রাউন্ড পুল অনেক দাম কম হয়, তো তো এটা জি সাধারণত মানুষ ডেমোলিশ করে ফেলে। আমি একটু ছবিতে আচ্ছা আপনার দেখাই যে অ্যাবাভ গ্রাউন্ড পুল ডেমোলিশ। অ্যাবাভ গ্রাউন্ড পুল ডেমোলিশ মানে একদম ভেঙে ফেলে আর কি। হ্যাঁ স্যার তো বুঝি অ্যাবাভ গ্রাউন্ড পুল মনে করেন একটা বাড়ি দিলে ইজিলি ভাঙা যায়। তো তখন পানি সব সব ইয়ে হয়ে গেল, কারণ এটা তো বেড়ে মাটিতে গর্ত করা লাগে না। তো দেখা গেছে জি আপনার জি ইজিলি সবকিছু ভাঙা এজ এ ডাম্প ইয়ার্ডে ডাম্প করে দিল। কিন্তু ইনগ্রাউন্ড পুল করতে গেলে অনেক খরচ হয় জি এবং পানি পরিষ্কার রাখতে হয় রেগুলার। আচ্ছা, তারপরে স্লাইডে আসি। তো যেটা বলতেছিলাম যে ওয়্যারমেশ কাভার দিলাম, কিন্তু বোর্ড করতে গেলে শুধু জাস্ট 2x6 ফ্রেমে এর উপরে বোর্ড বোর্ড করলাম, কাঠের ফ্রেম বানাইলাম, ফ্রেমের উপরে আমরা ওয়্যার মেশ কাভার দিব। এটাই হলো বোর্ডিং আর সিকিউরিং এর মধ্যে পার্থক্য। এটা বোর্ডিং এর জন্য এক্সট্রা টাকা লাগে, ক্লায়েন্ট সচরাচর এটা আপনার অ্যাপ্রুভাল দেয় না। যদি আচ্ছা প্রপার্টির প্রাইস অনেক সুন্দর হয়, প্রপার্টিটা পশ এরিয়াতে থাকে, তখন আমরা সাধারণত বড় পুল যদি হয় তখন আমরা বোর্ডিং এর বিড দিতে পারি, অ্যাপ্রুভাল দিব। আচ্ছা
সাধারণত আপনার প্রপার্টির প্রাইস যদি অনেক বেশি থাকে তখন দেখা গেছে ভালো অ্যাপ্রুভাল দেয়, সবই অ্যাপ্রুভাল দেয় প্রপার্টিকে ইয়া করার জন্য, না হলে সহজে দেয়। আচ্ছা, এমটি আচ্ছা অ্যাবাভ গ্রাউন্ড পুল, পুল পুল এমটি অ্যাবাভ গ্রাউন্ড পুল যদি হয় তখন পুলের মধ্যে যদি পানি থাকে, আমরা যদি পানি ড্রেন করে ফেলি তখন কিন্তু আহ, আপনার নিউটনের একটা সূত্র আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী আমার প্রতিক্রিয়া আছে। তো জি ভাই এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয়, কারণ পানির ধর্ম হলো পানি নিচের দিকে প্রবাহিত হয়। তো পুলে যখন পানি ছিল তখন আমরা পানি যখন ড্রেন আপ করে ফেলবো, পুলের চতুর্পাশে যদি আমরা রিটার্নিং ওয়াল বাউন্ডারি না দিয়ে রাখি তখন পুলের পানির যে প্রেসারটা, তখন এটা পুলের প্রেসারটা উপরের দিকে উঠে যায়, এই জন্য পুল পপ আউট হয়, মানে উপরের দিকে উঠে যায়। এই জন্য অ্যাবাভ আচ্ছা গ্রাউন্ড পুলে যখন আপনার দেখবেন অ্যাবাভ গ্রাউন্ড পুলের চতুর্পাশে পার বাধাই করা থাকে বা রিটার্নিং ওয়াল দিয়ে একদম কংক্রিটের ইয়া করা থাকে, যেন পুলে যদি কখনো পানি এমটি করা হয় যেন পুলটা উপরে না উঠে যায়। আচ্ছা এটাকেই পুল পপ আউট বলে আর কি। জি আচ্ছা, এইখানে হলো ফুল বোর্ডিং এর আপনার এই যে 26 ফ্রেমের লাইন আইটেম দিয়ে ফুল বোর্ডিং করলাম। এটা হলো সি সি লাইন আইটেম আর কি। এই যে এটা হলো ট্রাম্পোলিন কাভার, বা আপনার ওই যে বাংলাদেশে ওই যে ইয়ার ইটা খলাতে বা ওই যে আমাদের গাড়ি টাড়ির উপরে ছাতার মতো আপনার বৃষ্টির বা রেইনকোট, সহজ বাংলা রেইনকোটের এগুলো এরকম ওয়াটারপ্রুফ থাকে আর কি। আচ্ছা আর এটা হলো ওয়্যার মেশ কাভার দিয়ে করা। আচ্ছা, তারপর হলো স্ক্রিন রুম। স্ক্রিন রুম সাধারণত আপনার এই যে মসকুইটো কাভার বা মেটাল কাভার দিয়ে ইউএস ভাই এর কি মানুষরা স্লাইড লেজার টাইম, দেখাচ্ছেন? বুঝি না। কি স্লাইড দেখাচ্ছেন? আমরা এখনো গুগলে সার্চ দেখতেছি। আচ্ছা, আচ্ছা এখন বলেন না স্লাইড কেন তাহলে। দেখতেছি। না আমি না, এখানে বিভিন্ন সিরিয়াস ছবি দেখাচ্ছে যে পুলের জি 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 পুলের বিভিন্ন ছবি। যেমন এটা হলো ট্রাম্পোলিন কাভার, এটাও ট্রাম্পোলিন কাভার, এটা হলো জি ওয়্যার মেশ কাভার। জি আচ্ছা, তারপর হলো স্ক্রিন। ইউএসএ তে লেজার টাইম বা অনেক সময় অনেক প্রপার্টি যদি বড় স্পেস থাকে তখন সাধারণত ওরা ইয়া করে স্ক্রিন রুমের ভিতরে আপনার সুইমিং পুলগুলো রাখে। তো ইনডোর টাইপ আর কি। স্ক্রিন রুম সাধারণত আপনার লেজার টাইম পিরিয়ডের জন্য আপনার ওরা ইউজ করে। তো স্ক্রিন রুমে সাধারণত আপনার কি কি থাকে, সুইমিং পুল থাকতে পারে, জাকুজি থাকতে পারে, বাথটাব সাধারণত মানুষ ইন্টেরিয়র রাখে, কিন্তু জাকুজি তো জানেন এই যে ছোট একটা জি টাব জি আছে জি এটাকে বলে জাকুজি। যাক, ঠিক আছে, আর এটা হলো একটা ইনগ্রাউন্ড পুল। জি স্ক্রিন রুম সাধারণত 6 ফিট বাই 6 ফিট বা 6 ফিট বাই 2 ফিট এরকমও হয়ে থাকে। এটা মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী সাইজটা আপনার বানায় নেয় আর কি। জি এই হলো একটা স্ক্রিন রুম, এবং আপনার রেক্টেঙ্গুলার শেপে একটা ইয়া করা আছে, ভিতরে একটা সুইমিং পুল করা আছে। এখন সুইমিং পুল যেহেতু আছে, এটার পানির ফিল্টার থাকবে। পানির ফিল্টারগুলো এরকম দেখতে হয়, অনেক সময় দেখা গেছে পানির ফিল্টারগুলো আহ, মাটির নিচেও থাকে। তো আচ্ছা এটা জাস্ট দেখানোর জন্য যে আহ, কারণ পুলে তো পানি লাগবে, পানি তখন গ্রাউন্ড থেকে পানির ফিল্টার থেকে আপনার ইয়া করা হয়। এটা কিন্তু সাম্পামের সাথে কানেক্টেড থাকে না। আচ্ছা এটা আলাদা হ্যাঁ, সাম্পাম জিনিসটা হলো প্রপার্টির ইয়ার জন্য, পানির লাইনের জন্য, আর পুলের লাইনের জন্য আলাদা পাম্প থাকে, ওইটা বেশি আচ্ছা শক্তিশালী থাকে। আচ্ছা কারণ পুলে তো পানি অনেক বেশি থাকে। জি এটার কি কখনো কাজ এটার জন্য কি কখনো বিট্রিট করা লাগে ভাই? যে এই যে পুলের পাম্প নষ্ট আহ, হয়েছে বা এই ধরনের পুলের কিছু? পাম্পের জন্য মেনটেনেন্সের ক্ষেত্রে বিট করা লাগে, কারণ পুলের এই আচ্ছা পাম্প সাধারণত নর্মাল প্রিজার্ভেশন কন্ট্রাক্টর কাজ করতে পারে না। আচ্ছা 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 ওকে জি ভাই আচ্ছা রিনাপু, এই এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর আপনারা দুজন কি মানে মুর্শেদ ভাই তো ক্লাস করবেন, কারণ আপনার ক্লাস ইয়ে হয় জি না। জি জি রিনাপু জি আজকে স্যার কোনো ক্লাস করবেন এক্সট্রা? না, আমি তাহলে লিভ নেই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মুর্শেদ ভাই আহ জি ভাই 20 মিনিটের ব্রেক নিচ্ছি, আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে পরে জি ভাই বসি। ওকে ভাই ওকে ভাইয়া শিওর তাহলে আমার কোশ্চেন ছিল, ভাইয়া আমি তাহলে জয়েন করব কবে আবার? মর্নিং এ করব না এই ভাইয়ার সাথেই করব কন্টিনিউয়াসলি? না, উনি তো ফ্রিল্যান্সার, উনি রাত রাত জায়গায় কাজ করে। সো উনি সোমবার সোমবার না,
মঙ্গলবার পড়ে যায় বাংলাদেশ টাইম। বাংলাদেশ টাইম মঙ্গলবার 4:45টার দিকে আমাকে পাবেন। আচ্ছা, মানে উনি না না মোর্শেদ ভাইয়ার হচ্ছে মানে সানডে স্যাটারডে এই ডেটে করতেছে না, করবে? না, ভাই, উনি ভাই প্রত্যেক দিনই করতে পারবে। ভাইয়া যেদিন বলবে। তাহলে আমি ভাইয়া একটু ক্লিয়ার করে বললে আমার মাথায় কাজ এখন করতেছে আপনি না তাহলে। আপনি শনি রবিবার করতে পারেন। শনি রবিবার রেগুলার টাইমে আপনি যে টাইমে করতেন, অথবা আপনি ফজরের পরে করতে পারেন। ফজরের পরে তাহলে এটা কি বারে পড়বে আমার? সোমবার থেকে শুক্রবার। সোমবার থেকে শুক্রবার প্রতিদিনই? হ্যাঁ, আচ্ছা, সোমবার থেকে শুক্রবার। আচ্ছা আপনার 1 সপ্তাহ তাহলে, হলেই আপনার ক্লাস শেষ হয়ে যাবে। থিওরি শেষ আচ্ছা হয়ে যাবে। তাহলে থিওরি আমি শেষ হলে তাহলে পরে আমি তখন মঙ্গলবার আপনার থেকে, হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে আমি মঙ্গলবার থেকে হচ্ছে যে তাহলে ফজরে আজানের পরেই জয়েন করি। ওকে বেটা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ওকে ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। ওকে, আল্লাহ হাফেজ। আহ, মোর্শেদ ভাই ভাই তাহলে রেখে আপনি, দিলাম, হ্যাঁ? আচ্ছা ভাই তাহলে আপনি খাওয়া দাওয়া করে আসেন, আমাকে নক দিলাম পাবেন, আমি এখানেই আছি ভাই। আপনি খাবেন না? আমি এই ফাঁকে আমি তো বাসায় আছি ভাই, খেয়ে ফেলতে পারবো এখনই, সমস্যা নেই। খাওয়া দাওয়া করে ফেলেন। আচ্ছা ভাই, আপনিও খেয়ে নেন, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।